হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এসএসসি জিডি 2026কে টার্গেট করে আমরা সোম থেকে শুক্রবার একটা করে প্র্যাকটিস ক্লাস করছি দুপুর 3টেতে। তো আজকের হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, চলো শুরু করা যাক। এবং এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে 2021, 23, 24, 25 মাঝখানে করোনার জন্য পরীক্ষা হয়নি। তো এই 4 বছরের প্রশ্নগুলো নিয়ে, সেখান থেকে বেস্ট প্রশ্নগুলো নিয়ে তোমাকে এখানে সলিউশনগুলো করাচ্ছি। ওকে, চলো শুরু করা যাক। দেখো, এই ক্লাসের পিডিএফটা তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখানটাতে পেয়ে যাবে। আর এই 2025-এর যত সেট আছে, যত 42টা বা 43টা সেটে পরীক্ষা হয়েছিল, সেগুলো হচ্ছে সব হচ্ছে এই PYQ অপশানের মধ্যে আমরা আস্তে আস্তে আপলোড করছি। ওখানে তুমি ফুল লেন্থ মক পাবে, সাবজেক্ট ওয়াইজ মক পাবে, তুমি এইখানটাতে পেয়ে যাবে। ওকে, চলো। এবং আমাদের হচ্ছে অলরেডি একটা পেড ক্লাস চলছে, চাইলে তোমরা ওই ক্লাসটাতে জয়েন করতে পারো। ইউটিউবের সঙ্গে পেড ক্লাসের সম্পর্ক, পার্থক্য ভাই একটাই, ওখানে একটা প্রপার ওয়েতে পড়ানো হচ্ছে, ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, ফাউন্ডেশনটাকে ভালো করে রেডি করা হচ্ছে, যাতে তুমি এইবার যদি জিডি ক্লিয়ার নাও করতে পারো, ওইখান থেকে বেসিক কনসেপ্টের ক্লাস করে নিলে তুমি পরের বছর ভালো করে বা অন্যান্য পরীক্ষাতেও তুমি সিলেক্ট হয়ে যাবে, বা আমাদের স্টেটের যে পুলিশের পরীক্ষাগুলো হচ্ছে ওখান থেকেও তুমি বেনিফিটেড হয়ে যাবে। সেটা হচ্ছে তুমি আমাদের অ্যাপে এই পেড কোর্সের মধ্যে গিয়ে লাইভ ক্লাস অপশানটাতে যাবে, গেলে হচ্ছে তুমি এই কোর্সটা পেয়ে যাবে। আর আমাদের এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে 50টা মক টেস্ট, সপ্তাহে 3টে বা 4টে করে মক টেস্ট থাকবে। এখন থেকেই ভাই শুরু করো যদি তুমি শুরু করতে চাও। দেখো, এই 50টা মক টেস্ট কিন্তু ডিটেলস অ্যানালাইসিস থাকবে, জেনারেল স্টাডিজ এবং হচ্ছে ম্যাথ জিআই এর। ওকে, চাইলে তুমি আমাদের সেটা কোথায় পাবে হচ্ছে আমাদের এই পেড টেস্ট সিরিজ অপশানের মধ্যে। চলো ভাই, ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটা 2025-এর প্রশ্ন, এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। ঠিক আছে ভাই, দেখো কিভাবে করব। বলেছে পরপর 3 মাসে জ্বালানির দাম এত% করে কমেছে, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির দামের মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে? ঠিক আছে, দেখো কিভাবে করতে পারি। দেখো, 25% মানে কি স্যার? 25% কমানো হয়েছে। তো 25% কথার মানে কি? 25% কথার মানে হচ্ছে, দেখো 1/4, তার মানে 4-এ হচ্ছে 1 কমানো হয়েছে। ঠিক আছে। 15% মানে কি হবে স্যার? 15% কমানো হয়েছে। 15% কথার মানে কি? আমরা ভগ্নাংশে প্রকাশ করলে দেখো 3/20, তার মানে 20-তে 3 কমানো হয়েছে। তারপরে দেখো 45%, 45%, দেখো 45% মানে হচ্ছে কত? দেখো 9/20, 20-তে 9 কমানো হয়েছে। ওকে, তাহলে 4-এ যদি 1 কমানো হয়, তাহলে স্যার কত হয়েছে? 4-এ 1 কমিয়ে হয়েছে হচ্ছে 3। 20-তে যদি 3 কমানো হয়, 20-তে 3 কমানো হলে সংখ্যাটা কত হলো বলো? 17 হলো। 20-তে যদি 9 কমানো হয়েছে, 20-তে 9 কমানো হলে এটা কত হলো? 9 কমিয়ে এটা হয়েছে 11। এরপরে দেখো 65% হচ্ছে স্যার বৃদ্ধি করা হয়েছে। 65% কথার মানে কি? 65% মানে হবে কত? 13/20। তাহলে 20-তে 13 বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে আমরা লিখবো কত? 20-তে 13 বৃদ্ধি পেয়ে এটা কত হয়েছে? দেখো 33। এবার তুমি কি করো? রেসপেক্টিভ সাইডকে গুণ করো। রেসপেক্টিভ সাইডকে গুণ করলে কি পাবে? এটাকে গুণ করে বসালে কি পাবে? 2 2 4, 2 8, 4 কত? দেখো 32। এটা 32,000 অনুপাত। এই গুণটা দেখো সহজে করতে পারি। এই 33-কে আমরা লিখতে পারি, দেখো 3 × 11। এবারে এই 3 এবং 17 গুণ করে দাও, 3 3 9। দেখো এটা, তাহলে এটা কত হবে? 153 হবে। তার সঙ্গে দেখো দুটো 11 গুণ হবে। তাহলে একটা 11 গুণ হলে কি হয় স্যার? 11-র মাল্টিপ্লিকেশনের সহজ সূত্র কি? 3 বসাও, ডান দিক থেকে দুটো করে ডিজিট যোগ করতে করতে বসাও। 5 আর 3 কত? 8, 5 আর 1 কত? 6, আর এটা কত হচ্ছে? দেখো 1। এবারে এর সঙ্গে আবার 11 গুণ করো, দেখো কত হবে? 3। 8 3 11-র 1, হাতে 1, 8 6 14, 14 আর 1 হচ্ছে দেখো 15, 15 5 হাতে 1, 6 1 7 আর 1 দেখো কত হচ্ছে? 8, আর এখানে বসবে হচ্ছে দেখো 1। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এবারে এই ক্যালকুলেশনটা তোমার কাছে অনেক বড় মনে হচ্ছে, কোনো দরকার নেই। তুমি এখানে দুটো ডিজিট, লাস্ট দুটো করে ডিজিট বাদ দিয়ে দাও। বাদ দিলে এবারে দেখো 320-তে কত কম স্যার? 320-তে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 5, 1 আর 8 আছে দেখো কত? 3, আর এটা 135 বাই হচ্ছে দেখো 320-তে কত কম? 135 কম। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100 করো, 0 0 কেটে দাও। দেখো 2 16 32 আর 2 5 10, 5 দিয়ে এটাকে গুণ করলে স্যার কত হবে? 5 5 25, হাতে 2, 13 5 65, 66 আর 2 দেখো 67, বাই দেখো কত? 16। ঠিক আছে, 16 দিয়ে ভাগ করলে 16 4-এ দেখো 64, 64-র পরে হলে এটা কত হবে? 35। 16 2-এ দেখো কত? 32, 42 দশমিক সামথিং, ডিক্রিজড 42 দশমিক সামথিং হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, ক্যালকুলেশনটা একটু তোমার বড় মনে হতে পারে, কিন্তু এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, এই সামান্য
এইটা তোমাকে আমি বোঝানোর জন্য লিখেছি, তুমি থোড়ি পরীক্ষা হলে এটা লিখবে, তুমি সরাসরি লিখবে হচ্ছে এইখান থেকে স্যার 25% মানে 1/4, 4 1 কমানো হয়েছে মানে 4 1 কমে 3 হয়েছে, 15% মানে মুখে মুখে হিসাব করবে 15%, স্যার 5 3 15 মানে 3/20 হবে, 20-তে 3 কম মানে 20-তে 3 কমে গিয়ে হয়েছে কত 17। তুমি লিখবে পরীক্ষা হলে শুধুমাত্র এইটুকু, আমি এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। রঘু 4% বার্ষিক সুদের হারে এইচডিএফসিতে কিছু টাকা বিনিয়োগ করেছে, 2 বছর পর যদি রঘু বার্ষিক চক্রবৃদ্ধি হার বিবেচনা করে চক্রবৃদ্ধি হারে 102 টাকা পায়, তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে? দেখো 4%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 2 বছরে কত হবে স্যার? 4%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে বলো? 8.16% হবে। এটা কোথা থেকে পাই স্যার? আমরা পার্সেন্টেজের হচ্ছে এফেক্ট, দুবার পার্সেন্টেজ ইনক্রিজের যে সূত্রটা আছে আমরা সেখান থেকে পাই। 4 + 4 + 4 4 16/100। তাহলে এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের। আমরা সিম্পল ইন্টারেস্টের 2 বছরের জন্য কত পাবো? সিম্পল ইন্টারেস্টের 2 বছরের জন্য পাবো কত বলো? 4%, আর 4% হচ্ছে 8%। এবারে তোমাকে বলেছে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে। দেখো 8.16% মানেই তোমাকে কত দেওয়া আছে ভাই? 8.16%। এটা মানে তোমাকে কত দেওয়া আছে? দেখো এটা সুদ পেয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত? 10, দেখো 2। আমাকে বের করতে হবে 8%-এর হিসেব। তাহলে 1% মানে কত হবে? বাই 8.16, আর 8% মানে দেখো কত হবে? ইন্টু 8। দশমিক তুলে দেখো উপরে দুটো শূন্য হবে, 8-এ কাটলে দেখো কত হবে? 8 1 8 0, 8 2 16। তাহলে 102 কাটলো কত হচ্ছে? এটা দেখো 100 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 100। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো 10 সেমি ব্যাসার্ধের একটি গোলকের আয়তন নির্ণয় করো। গোলকের আয়তন সূত্র কি স্যার? 4/3 পাই আর দেখো r³। এখানে পাইয়ের ভ্যালু কিন্তু 22/7 নয়, তোমাকে অলরেডি আগে থেকে বলে দিয়েছে পাইয়ের মানটা তুমি ধরো 3.14 দেখো 1 ধরলাম। আর কত আছে স্যার? আর রেডিয়াস কত দেওয়া আছে দেখো 10। r-এর কিউব মানে আমরা হচ্ছে 10-এর কিউব, r-এর কিউব মানে 10-এর কিউব, 10-এর কিউব মানে হচ্ছে স্যার কত? 1000। তাহলে এখানে দেখো দশমিকের পর 3টে সংখ্যা, এখানে 3টে শূন্য আছে, তাহলে দশমিকটা কি হবে বলে? উঠে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এটা কি 3 দ্বারা ডিভিজিবল হবে? দেখো 4 2 6 3 9 3 দ্বারা ডিভিজিবল। তাহলে 3-এ কেটে দাও, 3 1 3 0, 3 4 12, 3 7 21, 4 দিয়ে গুণ করো, 7 4 28, 7 2, 4 4 16, 16 আর 2 কত হচ্ছে দেখো 18, আর 4 1 দেখো 4। তাহলে 4188 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই। সুরজ একটি কাজের 1/12 অংশ 9 দিনে সম্পন্ন করে, একই হারে এই হারে কাজটি সম্পন্ন করতে তার আর কতদিন সময় লাগবে? ঠিক আছে, দেখো 1/12 অংশ কাজ করতে তার সময় লাগে কতদিন স্যার? 9 ডেজ সময় লাগে। তার মানে আমি এখান থেকে বলতে পারি পুরো কাজের পরিমাণ স্যার 12, 12-র মধ্যে 1 ইউনিট কাজ করতে 9 দিন সময় লাগলে 1 ইউনিট কাজ হয়ে গেছে, রিমেনিং কাজ কত আছে? 11 ইউনিট কাজ আছে। 1 ইউনিট কাজ করতে 9 দিন লাগলে 11 ইউনিট কাজ করতে স্যার কতদিন লাগবে বলো? 99 দিন লাগবে। হ্যাঁ কি না? কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলেছে কাজটি এই হারে কাজটি সম্পন্ন করতে আর কতদিন সময় লাগবে, আর কতদিন। ঠিক আছে, যদি বলতো কাজটি সম্পন্ন হতে কতদিন লাগবে তখন আমরা টোটাল বলতাম এখানে 99 আর এখানে 9 হচ্ছে 108 দিন। কিন্তু যেহেতু বলেছে আর কতদিন লাগবে, ইংলিশে কি লিখেছে দেখো? হাউ মেনি মোর ডেজ উইল হি টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ওই জন্য আমরা রিমেনিং কাজের হচ্ছে সময়টা বার করলাম। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। দেখো এটা টাইম, স্পিড এবং ডিস্টেন্সের সিম্পল একটা প্রশ্ন, দেখে নাও। জাকির এ শহর থেকে বি শহর পর্যন্ত ভ্রমণ করে, যদি জাকির তার স্বাভাবিক গতির 3/8 গতিতে গাড়ি চালায়, তাহলে সে বি শহর পর্যন্ত 45 মিনিট দেরিতে পৌঁছাবে। জাকির যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায়, তবে এ শহর থেকে বি শহর পর্যন্ত যেতে কত সময় লাগতো তা নির্ণয় করো। দেখো স্বাভাবিক গতির 3/8, তাই তো? এখানে কি বলেছে? নর্মাল স্পিডের 3/8, এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে দেখো আমি যদি বলি প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে নর্মাল যদি ও 8 যায়, 8-এর মধ্যে 3 যদি হয়, তাহলে আমি বলি যদি নর্মাল স্পিড 8 হয়, প্রেজেন্ট যায় হচ্ছে ও 3। এটা হচ্ছে ওদের কি রেশিও স্যার? এটা হচ্ছে ওদের স্পিড রেশিও, গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত রাস্তা একই, সেখান থেকে আমরা সময়ের অনুপাত বের করতে পারবো। সময়ের অনুপাত কি হবে স্যার? রেসিপ্রোকাল হবে, উল্টো 8:3 হবে।
এবারে বলেছে সে 45 মিনিট দেরিতে পৌঁছায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সে আগে 3 ইউনিট সময় নিত পৌঁছাতে, বর্তমানে 8 ইউনিট নেয় সময়, তাহলে কত লেটে চলছে ও? আগের থেকে কত লেটে চলছে? 5 ইউনিট লেটে চলছে। আমাকে সেটাই বলেছে 5 ইউনিট মানে স্যার কত? 5 ইউনিট মানে হচ্ছে 45 মিনিটস। 5 ইউনিট মানে 45 মিনিটস। আমাকে বলেছে স্বাভাবিক সময় কত? তাহলে 3 ইউনিট মানে আমাকে কত বের করতে হবে? 5 ইউনিট মানে 45 হলে 1 ইউনিট মানে বাই 5 হবে, আর 3 ইউনিট মানে স্যার ইন্টু 3। 5-এ কাটলে দেখো 5 9 45, 9 আর 3 গুণ করলে কত হবে? দেখো 27 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই। দেখো 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? ওকে, আগে দেখো আমরা একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 58কে লিখতে পারি এরকম না? 55 প্লাস হচ্ছে 3, তার পাওয়ারে দেখো কত আছে? 29 বাই হচ্ছে কত? 5। এবার 5 যেহেতু কেটে যাচ্ছে, অতএব আমাদের শুধুমাত্র এইখান থেকে কি হবে? এইটা লেখা হবে 3 টু দি পাওয়ার 29 বাই হচ্ছে লিখবো স্যার 5। ঠিক আছে, এবারে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেখো আমরা এইখান থেকে 29কে আমরা লিখতে পারি 1 প্লাস 28 লিখতে পারি। তাহলে সুবিধে কি হবে? আমরা একটা সূত্র জানি। দেখো এ টু দি পাওয়ার এক্স ইন্টু যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, সেখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে সূচকের বেসিক সূত্র এটা। তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি। তাহলে আমরা এই 3 টু দি পাওয়ার 29টাকে 1 প্লাস 28 লিখতে পারি। তাহলে আমাদের লাভ কি হবে? এটাকে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 28 বাই দেখো কত হচ্ছে 5। এবারে এইটা থেকে আমরা কি পাবো? দেখো এটা তো ভাগ হবে না, এটা 3 বাইরে যেরকম মাল্টিপ্লিকেশন হিসেবে থাকবে থেকে যাবে। 3টাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 3-এর স্কোয়ার, তার পাওয়ারে দেখো কত? 14 বাই হচ্ছে 5। এটাও কোথা থেকে লিখলাম স্যার? এটা লিখলাম এই সূত্র থেকে যে এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে যদি এইভাবে ওয়াই থাকে, এটা থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ওয়াই। এটা হচ্ছে সূচকের বেসিক সূত্র। তাহলে গুণ থেকে আমরা কি করতে পারি? এইভাবে ভাঙতে পারি। আবার এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ারে হচ্ছে এক্স। মানে এই যে পাওয়ারগুলো আছে, একে বাইরে নিয়ে গিয়ে একে ভেতরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী এটা লিখলাম। এরপরে দেখো এখানে 3টা যেরকম আছে গুণ হিসেবে আমি ওটাকে রেখে দিলাম। এখানে দেখো 9 টু দি পাওয়ার 14 বাই হচ্ছে দেখো 5। এবার 9টাকে আমি লিখলাম দেখো 10 মাইনাস 1, তার পাওয়ারে দেখো 14 বাই হচ্ছে 5। আর এটা তাহলে 10 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 1-এর পাওয়ারে 14 বাই দেখো 5, তার মানে 1 বাই দেখো কত হচ্ছে 5। আর এখানে দেখো 3 একটা মাল্টিপল হিসেবে আছে, তাহলে অতএব এটা কত হচ্ছে? 3/5। তার মানে রিমাইন্ডার কত হবে স্যার? রিমাইন্ডার হচ্ছে হবে 3 হবে রিমাইন্ডার। ওকে, নেক্সট দেখো 5টি সংখ্যার গড় হচ্ছে 36। এটা খুব একটা ভালো অঙ্ক। দেখো 5টি সংখ্যার গড় বলেছে 36। প্রথম দুটি সংখ্যার গড় শেষ 3টি সংখ্যার গড় থেকে 1.5 গুণ। প্রথম দুটি সংখ্যার যোগফল কত? ঠিক আছে ভাই, দেখো 5টি সংখ্যার গড় বলেছে। আমি যদি 5টি সংখ্যার টোটাল বলি, 5টা সংখ্যা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, টোটাল কত হবে স্যার? 36 ইন্টু দেখো কত হচ্ছে 5। তাহলে কত হবে? 6 5 30 শূন্য, হাতে 3, 5 3 15, আর 3 হচ্ছে কত বলো? 18। তাহলে 5টি সংখ্যার টোটাল যোগফল পেয়ে গেলাম। 5টি সংখ্যার যদি যোগফল আমরা পেয়ে যাই, এবারে কি বলেছে ভালো করে দেখো। প্রথম দুটি সংখ্যার গড়, প্রথম দুটোই সংখ্যার হচ্ছে গড় বাই হচ্ছে কত হবে? 2। শেষ 3টি সংখ্যার গড়ের 1.5 গুণ। শেষ 3টি সংখ্যা কত হবে? সি প্লাস ডি প্লাস দেখো ই, তাদের গড় মানে বাই 3, তার দেখো 1.5 গুণ বলেছে। তার 1.5 গুণ মানে হচ্ছে দেখো 1.5 বলতে পারি, বা বলতে পারি দেখো 3/2। এটার সঙ্গে সমান হবে। বোঝা গেল কি গেল না? প্রথম দুটো সংখ্যার গড় শেষ 3টি সংখ্যার যে গড় আছে তার 1.5 গুণ, তার 1.5 গুণ করে দিলাম। এবার দেখো মজাটা কীরকম। আমরা এটাকে এভাবে লিখলাম এ প্লাস বি বাই সি প্লাস ডি প্লাস ই, ডি প্লাস হচ্ছে দেখো ই সমান, এখানে দেখো এই 2টা ওদিকে চলে যাবে 2/3 ইন্টু দেখো এখানে কত আছে? 3/2। তার মানে এটা কাটাকাটি হয়ে অ্যাকচুয়ালি কি হলো? 1 হলো। 1 মানে আমরা বলতে পারি দেখো 1/1। তার মানে এই যে অংশটা আর এই যে অংশটা এরা হচ্ছে পরপর সমান। দেখো এ প্লাস বি বাই সি প্লাস ডি, এ প্লাস বি এর ভ্যালুও 1 হচ্ছে, আর সি প্লাস ডি প্লাস ই এর ভ্যালুও 1। মানে তাদের অনুপাত আমি বলতে পারি স্যার এ প্লাস বি অনুপাত
বি সি প্লাস ডি প্লাস ই এদের অনুপাত হচ্ছে দেখো কত 1:1। 1:1 মানে সমান ভাগে ভাগ হবে, তার মানে 180টা সমান ভাগে ভাগ হলে এদের যোগফল কত হবে 90, আর এর যোগফল কত হবে দেখো 90। তাহলে তোমাকে বলেছে প্রথম দুটো সংখ্যার যোগফল কত, প্রথম দুটো সংখ্যার যোগফল হচ্ছে স্যার কত হবে, বলো 90 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো ভাই। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে কত 132 টাকা। লাভের শতাংশ যদি 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত। দেখো ক্রয় মূল্য সিপি এবং এসপি এর হচ্ছে ডিফারেন্স কত দেওয়া আছে 132। প্রফিট পার্সেন্টেজ মানে কি স্যার, প্রফিট পার্সেন্টেজ মানে দেখো সিপি বাই প্রফিট। ঠিক আছে, তাহলে সিপি যদি আমাদের 100 হয় তার মধ্যে প্রফিট কত হয়েছে দেখো 20 হচ্ছে প্রফিট, বা এটাকে কেটে বলতে পারি 1/5। একই ব্যাপার, 20% মানে 20/100, কাটাকাটি করলে 1/5। তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, প্রফিট যদি স্যার 1 হয়, তাহলে আমি বলতে পারি সিপি অনুপাত এসপি কত হবে, সিপি হবে স্যার 5 ইউনিট, এসপি দেখো প্রফিট 1 হয়েছে মানে বিক্রয় মূল্য কত হবে, 5-এর সাথে 1 যোগ করলে বিক্রয় মূল্য হবে 6। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো 1 ইউনিটের পার্থক্য, তাহলে সেটাই আমি বলতে পারি 1 ইউনিট মানে হচ্ছে দেখো 132। আমাকে বলেছে জিনিসটার বিক্রয় মূল্য কত, জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে হচ্ছে কত হবে ইন্টু 6, 6 2 12, 13 6 78, 792। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে স্যার 792 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট দেখো ভাই। দেখো এটা তো খুব সিম্পল একটা প্রশ্ন। আমরা দেখো এখানে লোকে হোঁচট খাই কোনটাতে, এই যে এতগুলো সংখ্যা থেকে ঘাবড়ে যায়, কোনো দরকার নেই। তুমি 81 বর্গমূল জানো, 81 বর্গমূল স্যার কত হবে 9 হবে। এখানে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6, বর্গমূলের বাইরে এলে কি হবে তার হাফ হয়ে যাবে, মানে 3টে সংখ্যা হবে, দশমিকের পর 3টে সংখ্যা থাকবে। তাহলে দশমিক আমি যদি এখানে বসিয়ে দিই তারপরে 3টে সংখ্যা মানে দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা আর নয়, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 0.009 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত। ওকে দেখো যখনই তোমাকে বলবে প্রথম, ধরো তোমাকে বললো ফার্স্ট 3টে ইভেন নাম্বারের গড় কত হবে, আর দেখো ফার্স্ট 3টে অড নাম্বারের গড় কত হবে। ঠিক আছে, একদম প্রথমেই বলছি যখন তোমাকে বলবে বিজোড় সংখ্যার গড় না, ওটা অ্যাকচুয়ালি যা থাকবে তাই হবে, 31 ছিল 31ই হবে, আর জোড়ের বেলা কি হয়ে যাবে জাস্ট 1 যোগ হয়ে যাবে। সেটা দেখো এক্সাম্পল হিসেবে তোমাকে বলি কিভাবে, ভালো করে খেয়াল করো। 3টে ইভেন্ট সংখ্যা, 3টে ইভেন্ট সংখ্যা, প্রথম 3টে ইভেন্ট সংখ্যা দেখো 2 4 আর দেখো 6, তাদেরকে যোগ করো, যোগ করে কত তাদের গড় বার করো 3, দেখো কত হবে 6 4 10 2 12, 12/3 করলে কত হবে স্যার 4 হবে। দেখো তুমি কি পেলে, ইভেন সংখ্যা যতগুলো ছিল তার সঙ্গে কি হলো বলো 1 যোগ হলো। দেখো প্রথম অড সংখ্যা 3টে প্রথম বিজোড় সংখ্যা কে কে আছে 1 3 আর স্যার 5, বাই কত হবে 3 হবে, তাহলে এটা কত হবে 5 3 8 1 9, বাই দেখো 3, তাহলে কত হচ্ছে দেখো 3, তাহলে 3টে অড সংখ্যার গড় কত হবে 3, প্রথম 3টে অড সংখ্যার গড় হচ্ছে 3, প্রথম 10টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে 10, প্রথম 15টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে কত 15। এবার যদি বলে প্রথম 4টা জোড় সংখ্যার গড় কত হবে 4 + 1, প্রথম 5টা জোড় সংখ্যার গড় কত হবে 5 + 1 6, প্রথম 10টা জোড় সংখ্যার গড় কত হবে 10 + 1 11। তাহলে সেটাই হচ্ছে তোমাকে বলেছে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত হবে, যেটাই থাকবে সেটাই হচ্ছে হবে অ্যান্সার। বোঝা গেল ভাই। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটা একটা খুব ভালো প্রশ্ন। 6 সেন্টিমিটার বাহুর একটি সমবাহু ত্রিভুজের কোণগুলো কেটে একটি নিয়মিত ষড়ভুজ তৈরি করে এই নিয়মিত ষড়ভুজের ক্ষেত্রফল কত। দেখো সিস্টেমটা কীরকম, সিস্টেমটা কিছুই না, তোমাকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, একটা ত্রিভুজ আছে এইভাবে, এটা সমকোণী ত্রিভুজ এটা, ঠিক আছে ভাই। এই সমকোণী ত্রিভুজকে এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আছে দেখো 6, তাহলে আমি বাহুগুলোকে এরকম সমান ভাগে কি করলাম ভাগ করে দিলাম এইভাবে, সুষম ষড়ভুজ বলেছে না। এবারে এইগুলোকে কি করে দিয়েছি যোগ করে দিয়েছি, এই যে দেখো যোগ করে দিতে তুমি এরকম একটা ফিগার দেখতে পাচ্ছ, এই যে এরকম একটা ফিগার দেখতে পাচ্ছ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো এ এ এ এ এ এ। এবারে এই সুষম ষড়ভুজের একটা সূত্র আছে যে এর পুরো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে স্যার 3√3/2 ইন্টু হচ্ছে এর বাহু স্কোয়ার, এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার এই সূত্রটা কোথা থেকে এলো স্যার,
সেটাও বের করা যায়। কিভাবে? এখানে দশমিক তার মিড পয়েন্ট নাও, দিয়ে এগুলোকে যোগ করে দাও, এগুলোকে যোগ করে দাও। এগুলোকে যখন তুমি যোগ করবে, যোগ করলে এই বাহুটা এগুলো কি হবে? প্রত্যেকটা একটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। এটা এ হবে এটা, তাহলে এই যে সমবাহু ত্রিভুজটা তৈরি হলো, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে স্যার √3/4 ইন্টু দেখো বাহু স্কোয়ার। এবারে এখানে এরকম ত্রিভুজ কতগুলো আছে স্যার? এরকম ত্রিভুজ আছে 6টা, তাহলে ইন্টু 6 করলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো 2 2 এ 4, 2 3 এ 6, তাহলে সেটাই হচ্ছে তোমাকে আমি এখানে লিখেছিলাম 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এবারে একটা একটা বাহু তুমি কোথা থেকে পাবে? দেখো এই টোটালটা ছিল হচ্ছে দেখো 6, যখন এখানে সমান ভাগে ভাগ করেছি এটা 2 হয়েছে, এটা 2 হয়েছে, এটা 2 হয়েছে, তাহলে এটা যদি 2 হয়, এটা যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, আর এটাও দেখো 2। তার মানে এই এর ভ্যালুটা এখানে কত বেরোলো স্যার? 2 বেরোলো। এর ভ্যালুটা যদি 2 হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? দেখো 3√3 বাই হচ্ছে 2 ইন্টু দেখো 2 এর স্কোয়ার মানে 4, তাহলে কাটলে 2 2 এ 4, তাহলে 3 আর 2 কত হবে? দেখো 6√3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত? 6√3। ওকে, নেক্সট দেখো ভাই। দেখো এটা খুব সিম্পল প্রশ্ন। এখানে আমরা এই জায়গাতে ফার্স্ট ক্যালকুলেশনটা আমরা এখানে করে নেব। এক্স মাইনাস ওয়াই এর 80% সমান এক্স প্লাস ওয়াই এর 25%। পার্সেন্টেজ দুদিক থেকে ড্রপ করবো, 5-এ কাটবো, দেখো 5 17, আর দেখো 5 5। এবার দেখো কিভাবে ক্যালকুলেশনটা করব। আমরা এখানে কি পেয়েছি? এক্স মাইনাস স্যার ওয়াই ইন্টু দেখো 17, এক্স প্লাস ওয়াই ইন্টু দেখো 5। আমরা কি করলাম? এক্স প্লাস ওয়াইটাকে এদিকে নিচে আনলাম, এক্স মাইনাস ওয়াই বাই দেখো এক্স প্লাস ওয়াই, সেটা সমান কত পেয়েছি? 5 বাই পেয়েছি দেখো 17। দেখো দুটো সংখ্যার যোগফল বাই দুটো সংখ্যার বিয়োগফল, তাই তো? বা এটা থেকে আমরা বলতে পারি দুটো সংখ্যার যোগফল হচ্ছে কত আছে স্যার? 17, দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 5। তার মানে এক্স এর ভ্যালু কি হবে জানো তো? দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, বড় সংখ্যাটা হবে দেখো তাদের যোগ করে 2 দিয়ে ভাগ, 17 প্লাস 5 বাই দেখো 2, তাহলে 17 আর 5 কত হয় স্যার? 22 হয়। 22 বাই 2 করলে কত হবে? 11। অতএব এটা যদি 11 হয়, তাহলে ডেফিনেটলি ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু 6 হবে। বলো বুঝতে পারলে কি পারলে না? তাহলে এবার দেখো বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, যার রেসপেক্টে বলে তাকে কোথায় রাখা হয় স্যার? ওয়াইটা এক্স এর কত শতাংশ এটা তোমাকে বলেছে। এই তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 11, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 6, পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, তাহলে আমরা পাচ্ছি 600 বাই হচ্ছে কত? 11, 11 5 55, 11 4 44, 6 বাই দেখো 11, 54 পূর্ণ 6 বাই 11, 54 পূর্ণ 6 বাই 11, অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। একজন ব্যক্তি প্রকৃত পরিমাপের চেয়ে 10% কম ত্রুটি ওজন ব্যবহার করে ক্রয় মূল্যে একটি প্যাকেট বিক্রি করেন, তাহলে তার লাভের পরিমাণ কত? সিম্পল রেশিও কনসেপ্ট। 10% কম দিয়েছে, তার মানে সিপিএসপির কনসেপ্ট করলে কি হবে? কেউ 100 গ্রাম আনতে এসেছিল, সে তাকে দিয়েছে দেখো 90 গ্রাম, তাহলে তার প্রফিটটা কত হচ্ছে গো? প্রফিট হচ্ছে দেখো 1 বাই কত? 9, পার্সেন্টেজ মানে কত হবে? ইন্টু 100, তার মানে 11 পূর্ণ 1 বাই 9 পার্সেন্টেজ। দেখো 11 9 99 আর 1 100, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো, অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 11 পূর্ণ 1 বাই 9 পার্সেন্টেজ। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। দেখো এটা খুব সহজ একটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? নাহলে এইগুলোকে কান দিয়ে দেওয়ার মতো প্রশ্নও হয়। সহজ কেন বললাম? দেখো প্রত্যেকের নিচে 80 40 16 আর 8, দেখো একদম সিম্পল। 7/8, 7/8কে আমি সিম্পল লিখতে পারি, 70/80 লিখতেই পারি। তারপরে দেখো 13 বাই দেখো কত আছে? 16, দেখো একে 5 দিয়ে গুণ করলাম, একে 5 দিয়ে গুণ করলাম, দেখো 16 5-এ কত হলো? 80 হলো, 13 5-এ কত হলো? 65 হলো। আর এখানে কত হলো? দেখো 31 বাই হচ্ছে 40, এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, কত হবে? দেখো 62 হবে, আর এটা কত হবে? দেখো 80 হবে, আর ওটা অলরেডি 63/80 দেওয়া আছে। এবারে তোমাকে কি বলেছে? ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সবথেকে বড় কে হলো? 13/16, সবথেকে বড় হচ্ছে এইটা, তাই না? 7/8। তারপরে কে হচ্ছে? তারপরে হচ্ছে দেখো 13/16। তারপরে কে হচ্ছে? তারপরে হচ্ছে লাস্টেরটা কোথায় আছে? দেখো 7/8 বড়, তারপরে 13/16, তারপরে 63/80, তারপরে ওটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই। এ বি সি যথাক্রমে 42 46 63 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে কাজ ছেড়ে দেয়, বি কাজ শেষ হওয়ার 12 দিন আগে কাজ ছেড়ে দেয়,
পুরো কাজটি সম্পূর্ণ করতে দিনের সংখ্যা আনুমানিক কত। তোমাকে এখানে আনুমানিক বলে দিয়েছে মানে তুমি বুঝবে যে এখানে এক্স্যাক্টলি তোমার উত্তর বেরোবে না। ঠিক আছে, দেখো চেক করি আমরা। এ কাজটা করে স্যার কত দিনে? এ কাজটা করে হচ্ছে দেখো 42 দিনে। বি কাজটা করে কত দিনে? বি করে হচ্ছে দেখো 56 দিনে। আর সি কাজটা করে কত দিনে? সি কাজটা করে হচ্ছে 63 দিনে। তাহলে এদের এলসিএম বের করো। 42, 56 আর দেখো কত 63। প্রথমে 7-এ কাটো, 7 6 42, 7 8 56, 7 9 63। 3-এ কাটো, 3 2 6 8, 3 3 9। 2-এ কাটো, 2 1 2 4 8 দেখো 3, 4 3 12, 2 24, 3 72, 72 ইন্টু দেখো 7, 7 2 14, 504। এলসিএম হচ্ছে আমাদের কত বেরোলো? 504, 504। এবার দেখো তাহলে এটা কত হচ্ছে? 42 1-এ 42, 42 2-এ দেখো কত 84, 12 দিয়ে কাটবে। 56 কত হবে? 9 5-এ 45, এটা হচ্ছে কত 9, আর এটা কত হবে 8। এই হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এবার দেখো অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি। এবারে কি বলেছে ভালো করে বোঝো। এ কাজ শেষ হওয়ার, এ লেফট দ্য ওয়ার্ক 10 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। এখানে ধরো 10 দিন আগে, এই যে 10 দিন আগে এখানে কে চলে গেছে? এখানে এ চলে গেছে। এখানে কত দিন হচ্ছে? 10 দিন। ঠিক আছে, আবার বলেছে বি হোয়াইল বি লেফট দ্য ওয়ার্ক 12 days বিফোর কমপ্লিশন। আবার বি দেখো চলে গেছে 12 দিন আগে। আমি যদি এখান থেকে ধরি বি হচ্ছে চলে গেছে কতদিন আগে? এখানে চলে গেছে বি, বি হচ্ছে 12 দিন আগে চলে গেছে, 12 দিন আগে। তাহলে এখানে প্রথমে কতদিন কাজ হয়েছে যদি আমি দেখি, এখানে কারা কারা কাজ করেছে? এখানে কাজ করেছে দেখো এ প্লাস বি প্লাস সি হচ্ছে কাজ করেছে। কতদিন কাজ করেছে আমি জানি না। এখানে 12 দিনের মধ্যে 10 দিন আগে যদি এ চলে যায়, 10 দিন আগে যদি এ চলে যায়, তাহলে এখানে এই যে বি যাওয়ার পরে এখানে কারা কারা কাজ করেছে? এখানে বি যাওয়ার পরে কাজ করেছে দেখো এ প্লাস সি কাজ করেছে। এখানে কদিন বলো? এখানে 2 দিন কাজ করেছে এ প্লাস সি। এইখানে 2 দিনের কাজ হয়েছে। এই যে 12 দিন, লাস্ট থেকে 12 দিন, লাস্ট থেকে 10 দিন আগে। তাহলে 10 দিন আগে যদি এ চলে যায়, এখানে যে কাজটা করেছে, রিমেনিং কাজটা করেছে কে? দেখো সি করেছে। বোঝা গেল কি গেল না? টোটাল কাজ কত দিনের আমি জানি না। কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে গেছে, তার আগে বলেছে তার কাজ শেষ হওয়ার 12 দিন আগে বি চলে গেছে। তাহলে বি যদি এখানে চলে যায়, প্রথম থেকে তো এ প্লাস বি প্লাস সি কাজ করছিল, তাহলে বি যদি এখানে চলে গেছে তার মানে এখানে কাজ করছে কি? এই 2 দিন। দেখো এটা 12 আর এটা হচ্ছে 10, তার মানে এখানে 2 দিনের কাজ। সেই 2 দিনের কাজ কে করেছে? এ এবং সি করেছে। এ এবং সি কেন করেছে? কারণ বি চলে গেছে। এবং তারপরে দেখো 10 দিন আগে যখন এ চলে গেল, তার মানে নিশ্চয়ই লাস্ট 10 দিন কাজ করেছে দেখো কে? সি। এই হচ্ছে গিয়ে আমাদের ফ্রেম। এবার দেখো এই ফ্রেমের মধ্যে তাহলে আমরা কি পেলাম ভালো করে দেখো। এখানে 2 দিন কাজ হয়েছে এবং 2 দিন কাজ করেছে কে? এ প্লাস সি কাজ করেছে, আর এখানে শুধু সি কাজ করেছে। এবারে অঙ্কটাকে তুমি যদি অঙ্কের মতো করতে চাও তাহলে তুমি করতে পারো। কারণ কি? লাস্ট 10 দিন হচ্ছে কে কাজ করেছে? সি কাজ করেছে। তাহলে সি কতটা কাজ করেছে? সি এর এফিসিয়েন্সি স্যার 8, 10 দিনে ও 80 ইউনিট কাজ করে ফেলেছে। এখানে 2 দিন কে কাজ করেছে? এ এবং বি, এ এবং সি। এ এবং সি এর এফিসিয়েন্সি কত? 20। 2 দিনে হচ্ছে কত কাজ করেছে? দেখো 40 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল কাজ কত হলো? 120 ইউনিট। 8 4 12, 120 ইউনিট। তাহলে 504-এর মধ্যে 120 যদি বাদ যায়, এখানে 4 হলো আর এখানে কত হলো? দেখো 38। তাহলে এখানে 384 ইউনিট কাজ এখনো বাকি আছে, তাই তো? ঠিক করলাম? ঠিক করলাম স্যার। 4 ওখানে 4 যোগ হলো 8 2 10, হাতে 1 3 1 4 1 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা এফিসিয়েন্সি ভাগ করব কি দিয়ে? দেখো 12 আর 20, 20 আর 9 দেখো কত হচ্ছে? 29। ওকে, এবার 29 দিয়ে তুমি যদি একে ভাগ করো কত পাবে? দেখো 384, 29 দিয়ে ভাগ করো 29। একে হচ্ছে দেখো 29, এখানে হচ্ছে দেখো 9 4, 4-এ যাবে, 9 4 36, 4-এ যাবে না, তাহলে 3-এ যাবে। তাহলে এখানে 13 পয়েন্ট সামথিং দিন হবে, তাই তো? দেখো 9 দিনে 7 7 2, 3 2 6, 7 8, তাহলে 87 সামথিং, মানে 13। এখানে উত্তর যেটা আমরা পাবো কি? 13 দশমিক সামথিং হচ্ছে আমরা দিন পাবো, 13 দশমিক সামথিং। আর এখানে দেখো টোটাল, এখান থেকে যদি আমরা চেক করি 12 দিনের টোটাল কাজ, এদিকটা যেই করুক না কিনা, এখানে লাস্ট 12 দিন কাজ, আর এখানে কত দিনের কাজ? 13 দশমিক সামথিং, 13 দশমিক সামথিং। তার মানে আমরা বলতে পারি এখানে কাজ হয়েছে কত? অ্যাপ্রক্সিমেটলি 25 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবারে তুমি অপশান টেস্ট করতে পারতে কিভাবে? স্যার এখানে যদি 12 দিন কাজ হয়, আমি যদি প্রথম অপশান 29 নিতাম, এখানে যদি 12 দিন কাজ হয়, তাহলে ডেফিনেটলি এদিকে কতদিন কাজ হয়েছে? এদিকে দেখো 17 দিন কাজ হয়েছে।
হ্যাঁ কি না স্যার? কারণ 29 হচ্ছে টোটাল, তাহলে 12 যদি এখানে হয় তাহলে এইদিকে 17, তাহলে এই 17 দিনে টোটাল কতটা ইউনিট কাজ হয়েছে দেখো সেই একই 29 হবে। 8 12 8 20 নয় কত 29। এবার দেখো তুমি এখানে গুণ করো, তুমি যদি এখানে চেক করার অলরেডি এখানে কত 120 আছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি এটা 30 নাও 17 দিনে 51, এটাই 500-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করে হবে? হবে না তো, কারণ এখানে যদি 500 ইউনিটের বেশি কাজ হয়ে যায় তাহলে এখানে কাজ হবে কি করে? আমার তো টোটাল কাজ 504, বোঝা গেল ভাই? এরপরে দেখো তুমি 25 নিয়ে কাজ করো, তুমি অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কত শতাংশ সরল সুদে 3 বছরে এত টাকা এত টাকাতে পরিণত হবে? দেখো আমি কত দেখতে পাচ্ছি, সূত্রটা কত স্যার? সূত্রটা হচ্ছে এখানে কত 5 5 3 1 0, বাদ দিলে কত হবে 0 1 8, তাহলে 810 টাকা আমি সুদ পাচ্ছি কত টাকাতে স্যার? 4500 টাকাতে। কত বছরে? 3 বছরে। 1 বছরে কত হবে? বাই 3 পার্সেন্টেজ, মানে দেখো উপরে দুটো শূন্য, শূন্য শূন্য কেটে দাও। দেখো 9 5 45, 9 9 81 0, আর দেখো 5 3 15, 15 6 হচ্ছে 90, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 6% আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, একটি বন্ধ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের অনুপাত এত, যদি এর মোট তলের ক্ষেত্রফল হচ্ছে 187 সেন্টিমিটার হয় তবে এর উচ্চতা কত? ভালো করে দেখো, একটা আমাকে বলেছে এইভাবে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, বক্রতলের ক্ষেত্রফল এবং হচ্ছে আমার আয়তন, বক্রতল মানে হচ্ছে এইটা, এর ক্ষেত্রফল স্যার কত হয়? 2πr/h, আর আয়তন কত হয় স্যার? আয়তন হয় πr²h। তাহলে সেই অনুপাতটা কত দেওয়া আছে? 4/5। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করে কি পাচ্ছ দেখো স্যার, ক্যালকুলেশন করে 2 কাটলে দেখো 2 2 4 পাচ্ছি, আর এখানে পাই পাই বাদ গেল, এইচ এইচ বাদ গেল, শুধুমাত্র আর পড়ে আছে, তার মানে আর এর ভ্যালু কত পাচ্ছি? 1/r মানে 2/5 হলে আর সমান কত হবে স্যার? 5/2 হবে। তাহলে 5/2 মানে দেখো কত 2.5 হচ্ছে ওর রেডিয়াস। এবারে বলেছে টোটাল সারফেস এরিয়া ইজ বলেছে কত 187 সেন্টিমিটার স্কয়ার। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া সূত্র কি হয় স্যার? 2πr/h, 2πr r+h, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। সেটা তোমাকে কত দেওয়া আছে? দেওয়া আছে দেখো 187। এখানে দেখো 2πr এর জায়গায় আমরা কি লিখতে পারি? 2π মানে দেখো 22/7, আর আর আমরা পেয়েছি দেখো কত 2.5, তাই তো? 2 ইন্টু দেখো কত 22/7 ইন্টু দেখো 2.5, আর এখানে r+h, আরটা আমি লিখলাম না, এখন লিখে নেব। এবার দেখো আমরা কি পাচ্ছি, 11তে প্রথম কাটবে, 11 2 22, 11 1 11, 11 7 দেখো 77, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কি পাচ্ছি, আর দশমিক আছে 25 4-এ দেখো কত হচ্ছে উপরে 100, পাই হচ্ছে 7, মানে এখানে দশমিক পড়ে যাবে, তাহলে এখানে তুমি পাচ্ছ r+h সমান 17 7 119, বাই হচ্ছে দেখো কত 10, তার মানে তুমি এটা পাচ্ছ 11 দশমিক কত হচ্ছে 9। আর এর ভ্যালু যদি 2.5 হয় তাহলে ওদিকে বাদ যাবে দেখো 2.5 বাদ যাবে, তাহলে আরটা ওদিকে চলে গেলে 2.5 বাদ চলে যাবে, তার মানে h ইকুয়াল টু কত হবে দেখো 9.4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 9.4, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো ভাই, 107 ফিট লম্বা ও 1017 ফিট লম্বা এবং 1002 ফিট চওড়া একটা বারান্দা সম্পূর্ণটা সমান মানের বর্গক্ষেত্র আকৃতির পাথর বসানো হবে। সবথেকে বড় পাথর বাহুর দৈর্ঘ্য কত? সবথেকে বড় পাথর বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে দু ধরনের প্রশ্ন হয়, একটা প্রশ্ন হয় কি সবথেকে বড় বর্গক্ষেত্র সাইজের টাইলস দিয়ে বানাতে গেলে কত সংখ্যক টাইলস পাওয়া যায়, কত সংখ্যক টাইল দরকার হয়, এটা একটা। আর এখানে বলেছে যে টাইলসগুলো পাওয়া যাবে তার বাহুর দৈর্ঘ্য কত। সিম্পল হচ্ছে কি উত্তর, এই সেভ করলে উত্তর পাওয়া যাবে। এখানে কত দেখো আমি দেখতে পাচ্ছি 71819, তার মানে এটা হচ্ছে 9-এর মাল্টিপল বা 3-এর মাল্টিপল। এখানে দেখো 2 আর 1 3-এর মাল্টিপল, তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি 1017, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি দেখো 3 ইন্টু 3 3 9, 3 3 9, 3 9 দেখো 27, ঠিক আছে। 3 3 9 11 হলো, 3 3 9 10 11, 3 9 27। এরপরে দেখো 100 দেখো 2, একে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 ইন্টু 3 3 9, 3 3 9, 3 4 দেখো 12,
তার মানে এদের HCF তুমি কত পেলে ভাই? HCF 3 পেলে। দেখো এটা তো পরস্পর কো প্রাইম নাম্বার, কাটাকাটি হবে না। তাহলে HCF যেটা হচ্ছে সেটাই হচ্ছে প্রত্যেকটা বর্গযুক্ত টাইলসের একটা করে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট দেখো 22 জন ব্যক্তি একটি কাজ 7.5 দিনে করতে পারে, কাজটি 5.5 দিনে করতে কত লোক লাগবে? তাহলে আমার টোটাল কাজের পরিমাণ কত স্যার? 22 ইন্টু 7.5 দিন মানে দেখো 7.5 বলতে পারি। আর আমার এখানে কত দিনে কাজ শেষ করতে হবে? 5.5 দিন মানে হচ্ছে 5.5। দশমিক তুলে দাও। 11 5 55, 11 2 22, 5 কাটলে দেখো 5 1 5, 15 5 75, তার মানে 15 2 কত হবে? 30 দিনে হচ্ছে আমাদের কি হবে বলো কাজটা শেষ হবে। লাস্ট কোশ্চেন আমাদের দেখো, একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে 3.5 ঘন্টা চলে, তারপর 60 কিমি প্রতি ঘন্টা গতিতে 2.5 ঘন্টা যাত্রা করে, তাহলে 6 ঘন্টায় মোট কত রাস্তা অতিক্রম করেছে? তাহলে প্রথমে আমাদের ডিস্টেন্স মানে কি স্যার? ডিস্টেন্স মানে হচ্ছে দেখো স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে কত হলো? এখানে হচ্ছে 40 ইন্টু 3 2 6 1 7, তাহলে 7/2, 2 কাটলে দেখো 2 20 40, তার মানে কাটে কত হবে? 7 2 14, 140 কিলোমিটার। পরেরটা 60 কিলোমিটার গেছে, 2 পূর্ণ 1/2 মানে স্যার কত? 5/2। তাহলে গুণ করলে দেখো 2 30, তাহলে কত হবে? 5 3 15, 150 কি। তার মানে টোটাল কত রাস্তা? 290 কিলোমিটার রাস্তা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। কিন্তু অবশ্যই ভাই বলবো ফাউন্ডেশন রেডি করো, তার সঙ্গে মক টেস্ট এখন থেকেই শুরু করো। তুমি যেখানে খুশি মক টেস্ট দাও, কিন্তু মক টেস্টটা কিন্তু এখন থেকেই শুরু করো, তাহলে কিন্তু শেষের দিকে গিয়ে বিচলিত হয়ে যাবে না। আজ থেকে দেখো সপ্তাহে 2 3টে করে যদি তুমি মক দাও, মকটা তুমি অ্যানালাইসিস করারও সময় পাবে এবং সেগুলোকে রিভিশন দেওয়ারও সময় পাবে। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই।